প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে নিরপেক্ষতার যে প্রশ্নটা সরকারের কাছে বা সরকারের দিকে যে প্রশ্নটা আপনারা করছেন, সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। এটি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, একটা বড় স্ট্যাটাস, আমি শুধুমাত্র একটা লাইন দেখলাম। আসিফ মাহমুদ আর একজন ছাত্র উপদেষ্টা তিনিও বলছেন যে বিভিন্ন সাংবিধানিক রাষ্ট্রীয় পদে নিয়োগে চাপ প্রয়োগ করেছে, আইজি পরিবর্তনের সময় চাপ প্রয়োগ করেছে বিএনপি, স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তার যারা নিয়োজিত তাদেরকেও চাপ দিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে বিএনপি, এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, নির্বাচন কমিশনে সবখানেই। তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সেই শঙ্কা থাকে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর। মানে আসিফ মাহমুদও বলছেন রাজনীতির সঠিক সিদ্ধান্ত নিতে হলে তার অভিজ্ঞতা লাগবে। একটা ছেলে 1 বছর পলিটিক্স করে নাই, 2 বছর পলিটিক্স করে নাই, সে বাংলাদেশের মতো একটা দল বিএনপি যে ইলেকশন হইলে আল্লাহর রহমতে মেজরিটি পায় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর রহমত বললাম আমি কথাটা, সেই দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর 90% মানুষ যাকে মনে করে বাংলাদেশের সে হইলো ভালো মানুষ, ফখরুল ইসলাম আলমগীর গত 15 বছর সেই লোকের কথা যে ধরনের উত্তর তারা দেন, ওই আমি তাদেরকে বলছি না, গ্রামে আরেকটা কথা আছে যে আইলোরে ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের গাল। এইসব ছেলে পেলের কথার উত্তর আমাকে দিতে হবে, আমি ফজলুর রহমানকে, এটা আমি মনে করি। তারা যা ইচ্ছা তা বলতে পারে, এরা স্বপ্ন দেখতেছে এরা, এবং এই স্বপ্নটা তাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আমি আপনাকে বললাম এটা হোক আমার ছেলের স্বপ্ন, দুঃস্বপ্ন হোক, এটা আমি চাই না, কিন্তু এরা যে পথে যাচ্ছে এটা কিন্তু দুঃস্বপ্নের পথ। সেই দুঃস্বপ্নের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কি বললো, তারা উত্তর কি দিল? আমি একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ সরকার চাইলে পরেই তারা বলবে তারা 111 এর দিকে যাচ্ছে। 111 এর সময় ওর বয়স কত ছিল? 111 হয়েছে 2007 সনে, এটা হলো 2025 সন। কত বছর হইলো? আপনি 18 বছর। এই ছেলের বয়স 23 বছর, তখন তার বয়স কত ছিল? আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি। এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে। আপনি দেখেন এই সমন্বয়করা চুরি করতে গিয়ে ধরা পড়তেছে, ব্ল্যাক মার্কেটিং করতে গিয়ে ধরা পড়তেছে, বর্ডারে মাল পাস করতে গিয়ে ধরা পড়তেছে। দেশটা কিন্তু আপনি দূর থেকে কইতেছেন বলে বুঝতেছেন না। আমি ফজলুর রহমান কিন্তু 60 বছর পলিটিক্স করি, আমি একটা গাড়ি চালাইতে পারি না, তারা 4 কোটি টাকা দামের গাড়ি চালায় 5ই আগস্টের পরে। তারা 25টা গাড়ি নিয়ে এক জায়গাতে যায়, তারা এক জায়গাতে গেলে 86টা গেট হয়। এই যে কালচার শুরু হয়েছে, আমি তো এই ছেলেদেরকে বলতে চাই এরা হবে আমার দেশের সবচেয়ে বড় সুসন্তান। এদেরকে দেখে মানুষ, আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে দে আর মাই এল্ডার ব্রাদার্স। কিন্তু জিনিসটা কিন্তু এইদিকে যাচ্ছে। এরা সকালে এক রকমের শার্ট পরে, বিকাল রকমের আর এক রকমের কোট পরে, রাত্রে আর এক রকমের পাঞ্জাবি পরে। এতে তাদের মানসিকতাটা পড়তে পারে ইয়াংছে, কিন্তু এদের মানসিকতাটা কিন্তু বোঝা যায়। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, 7 দিন একটা পাঞ্জাবি অথবা শার্ট গায়ে দিয়ে চলছি, দুর্গন্ধ হয়ে গেছে। যদি জোর করে কেউ ধুয়ে না দিছে, ধোয়ার সময় পাইছে না। আমি কিন্তু ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু তারা প্রতিদিন 4বার শার্ট প্যান্ট বদলানোর, কোট বদলানোর সময় পায়। এত সুন্দর সুন্দর বুঝি না তো। কাজে এই যে কালচারটা শুরু হয়েছে, এই কালচার থেকে বেরিয়ে আসা দরকার। জি, কিন্তু এই কালচারের কথা বলছি, আমি এই কথাটাই বলি, যার যে লেভেল সেই লেভেলেই কথা বলা দরকার। আমি একদম এখানে বৈশা বৈশা মৌলানা ভাসানীর সমালোচনা করতে থাকলাম সাংঘাতিক ভাবে। আমি শেরে বাংলা ফজলুল হককে একদম যা ইচ্ছা তা বললাম যে উনি 3 বিয়া করছিলেন, একটা নওয়াব সলিমুল্লাহর বাতিজি, একটা অমুক, একটা অমুক, আর একটা অমুক, এগুলা করতে শুরু করলাম। এটা কিন্তু ভালো কালচার না। বাপের সমালোচনা করে তাকে রেসপেক্ট করা যায় না। কাজে সমালোচনার একটা লেভেল লাগবে, কিন্তু এই লেভেলটা রক্ষা করা দরকার। না হলে কিন্তু ছেলে পেলেদের একটা দেশ হবে এবং ইট উইল গো টু দ্য ডগস। জি, আমি এইখানেই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যেই অর্থের কেলেঙ্কারির বিষয় আপনি ছেলেপেলেদের মধ্যে দেখতে পাচ্ছেন, যার কারণে সংঘর্ষের ঘটনা, এরকম সংঘর্ষ প্রায় প্রতিদিনই বিএনপির মধ্যে ঘটছে। সাতক্ষীরায় দেখলাম 144 ধারা ভঙ্গ করে 2 পক্ষ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরকম বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষ, বিএনপি যুবদল ছাত্রদল এরকম, বা যুবদলের দুপক্ষ, এরকম ঘটনা প্রায় প্রতিদিনই পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি। বিএনপির মধ্যে এই হাতাহাতি, মারামারি, সংঘর্ষ, আধিপত্য বিস্তার কেন? আর চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ তো বিএনপির বিরুদ্ধে উঠছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কঠিন প্রশ্ন করছেন, বিব্রতকর। আপনার কি এটা মনে হয় না যে বিএনপি একটা ছেলে 5 বছর জেলে আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, প্রথমে দেখতে আসতে পারে নাই, তাকে পারমিশন দিয়ে বাপ মারা গেছে, জানা যায় আসছে, ডান্ডা বেরিয়ে পড়িয়া, এটা কি দেখছেন আপনি? হ্যাঁ, এরকম দু এই একটা যে ঘটনা চোখে পড়েছি, জি দেখেছি। ডান্ডা বেরিয়ে পড়িয়া, ওইটা আপনাদের মনে হয় না যে 15 বছর যাবত একটা দলের লোক শত শত শহীদ হয়েছে বা নিহত হয়েছে বা মৃত্যুবরণ করছে, 1200 লোক গুম হয়েছে, 25,000 লোক একসাথে জেল কাটছে, 50 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, এই কথাগুলো আপনাদের মনে হয় না? বিএনপি তো একটা বড় দল, এর মধ্যে ভালো মন্দ একটা প্ল্যাটফর্ম, সব ধরনের লোক থাকবে, সেটা তো আমাদের নেতা সঙ্গে সঙ্গে বিচার করতেছে, আমরাও চেষ্টা করতেছি জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। বিএনপি খুব একটা সুফিবাদী দল এটা তো আমি বলছি না, হইতে পারে বিএনপির মধ্যে সেই ত্রুটিগুলো আছে, কর্মীদের মধ্যে আছে, আমরাও চেষ্টা করতেছি কন্ট্রোল করার জন্য, কিন্তু এতে দেশের কোনো সর্বনাশ হয়ে যাচ্ছে না। দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে যারা ব্যাংক নিয়ে গেছে, যারা হসপিটাল দখল করছে, যারা বিশ্ববিদ্যালয় দখল করছে, যারা সমস্ত প্রশাসন দখল করে দলীয় ভাবে চালাচ্ছে, ওইখানে দেশের সর্বনাশ হচ্ছে। ওইটা দেখেন না আপনারা? ওই আমার ছেলে একটা 10,000 টাকা চাঁদাবাজি করছে, এইটা নিয়ে সারাদিন বলবেন, এটা কেন এটা নিয়ে বলবো, চাঁদাবাজি? কারণ অ্যাডভোকেট ফজলুর রহমান, এই জন্য আপনাদের কাছে বলবো, হ্যাঁ, যারা ওটা নিয়ে পালিয়েছে, যখন তাদের সাথে কথা বলবো তখন নিশ্চয়ই তাদেরকে সেই বিষয়ে প্রশ্ন করব। আপনার সাথে কথা বলছি এই জন্য আপনার ছেলেদের কথাই জিজ্ঞাসা করছি যে এইটা তো এতদিন ছিল না। আওয়ামী লীগের আমল যখন গেছে তখন তো আমরা বিএনপিকে এই চাঁদাবাজি টেন্ডারবাজির আশেপাশেও দেখি নাই, বরং বিএনপির আসলে মামলা মোকদ্দমা নিয়ে ঘুরতে হয়েছে। এখন কি হলো যে মানে এখন কি বিএনপি বুঝে গেছে যে এখন আমাদের সময় চলে আসছে, আওয়ামী লীগ শেষ, এখন বিএনপি এই চাঁদাবাজি টেন্ডারবাজি জায়গাগুলো রিপ্লেসড হয়ে যাবে, এরকম কি কিছু মানসিকতা নেতাকর্মীর মধ্যে আপনারা নেতা হিসেবে টের পাচ্ছেন? না, বিএনপি তা করছে, সবটা এটা ঠিক না। তবে অনেক সময় দেখা যায় 5 বছর একটা ছেলে জেল খাইতে আছে, পেটে ভাত নাই, মা উপবাসে থাকে, সন্তান পালতে পারছে না, হয়তো বা একজনের কাছে গিয়ে বলছে ভাই আমার 10,000 টাকা দে, আমি তো চলতে চাই। রাজনীতির সঙ্গে চাঁদার তো একটা সংযুক্তি আছে আছে কিন্তু সেই চাঁদাটা জোর করে না নিয়ে যদি বুঝিয়ে নেয়, অমুক ভাবে নেয়, রাজনীতির সঙ্গে কিছু চাওয়া পাওয়ার একটা যোগাযোগ আছে নিচু স্তরের কর্মীদের, আছে, সেটা আমি অস্বীকার করব না, আছে। এতে দেশের কোনো খুব বেশি সর্বনাশ হয় না, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন দেশের সর্বনাশ হয় আপনি যখন ব্যাংকের 36,000 কোটি টাকা লুট করে ফেলেন, তখন দেশের সর্বনাশ হয়। আপনি যখন বেগম বাড়ি বানান, তখন দেশের সর্বনাশ হয়। টাকাটা যখন আপনি এই শেয়ার মার্কেট যখন লুট করে ফেলেন, ইন্স্যুরেন্স, তো এইখানে দেশের সর্বনাশ। 10,000 টাকা চাঁদাবাজি করা অপরাধ, অন্যায়। জি, 10,000 টাকা যখন যার হাতে 10,000 টাকাই আছে তার কাছে যদি 5,000 টাকা চাঁদা চায়, তাহলে সেই বেচারার কি অবস্থা হয়, ব্যক্তিটার কি অবস্থা হয়? এটা হইতে পারে, এইটার জন্য আমরা চেষ্টা করতেছি, আমরা প্রায় 500 কর্মীকে দল থেকে, নেতা কর্মীকে বাইর করে দিচ্ছি, হইতে পারে, আমরা অস্বীকার করি না, আমরা চেষ্টা করতেছি ঠিক হওয়ার জন্য। জি, ধন্যবাদ। আমি আমার কাছে আরেকজন সমন্বয়ক, তার একটা বক্তব্য সম্পর্কেও একটু জানতে চাই। তিনিও ফেসবুকে পোস্ট দিচ্ছেন, বিএনপির বিষয়ে উল্লেখ করে অনেকগুলো পোস্ট দিয়েছেন, মানে একাধিক পোস্ট দিয়েছেন। একটি অবশ্য নাম না উল্লেখ করে, মানে বিএনপির নাম না উল্লেখ করে তিনি লিখছেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি করছে, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে, দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর কার গ্রেফতারের পর কার জন্য কে তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে। তাদের কাছে যে খবর আছে এই বিষয়ে কি আপনারা চিন্তিত? এরা হলো বেয়াদব, যে এই কথাগুলো বলছে সে হলো বেয়াদব, ছোট মুখে বড় কথা, আসলে এটা সত্য নয়। আর এদেশে গণতন্ত্র চাইলেই, ভোট চাইলেই ভারতের দালাল। একটা কথা খুব সোজা, ভারতের দালাল, বড় যে ভোট চায় তাড়াতাড়ি সে হইলো ভারতের দালাল, এবং এইটা শত মুখে বলা হয়। আমি আপনাকে বলি যে আপনি আমার সাথে ইন্টারভিউ করতেছেন, এইরকম ধরনের ফেসবুক ইন্টারভিউ, সমস্ত কিছু ইলেকট্রনিক্স মিডিয়া গুলা একটা দল এবং তাদের বর্তমানে এবং পূর্ববর্তী ক্যাডাররা দখল করে বসে আছে। কিভাবে বসে আছে আমি জানি না, কিন্তু বসে আছে। এইসব এই মোবাইল খুললে পরে এইসব কথা ছাড়া, ওই যে ছেলেদের, এবং এই ছেলেদের কথা আমি কি বলবো, এরা প্রত্যেকে এদের জন্ম কারো 71 সনে হয় না, এরপর অনেক পরে হয়েছে। এরা লাভে লোভে এই কথাগুলো বলে, এবং এদের কথাগুলোর মধ্যে মারাত্মক ধরনের বেয়াদবি আছে, মারাত্মক ধরনের। আমি বললাম এইভাবে একটা জাতি চলতে পারে না। সব
যারা ওই দলটা করছে বা ওই দলের সঙ্গে এক সময় যুক্ত ছিল, তারা যে কথাবার্তা বলে, আল্লাহ জানে এদেরকে এদের রাজনৈতিক দল কথা শেখায় না কেন, কথা বলা শেখায় নাই কেন, আদব শেখায় নাই কেন। ওরা তো নিজেদেরকে করে। আমি একটা দল বলছি যারা এই দেশে যারা ওই ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। জি, তাদের সমস্যা আছে। আমি এখন নাম বলতে চাই না। আপনি যদি বুঝেন, যারা বুঝার তারা বুঝবে, যারা না বুঝলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাদের কথার মধ্যে বেয়াদবিটা চরম চরম বেয়াদবি। এটা অকল্পনীয় বেয়াদবি হচ্ছে এই দেশে। যেভাবে ফজলুর রহমানের নামটা বাদ দেন, মির্জা ফখরুলের নামটা, যেভাবে জাতীয় নেতাদের নামটা, বিশ্ববিখ্যাত জাতীয় নেতাদের নামটা এইসব বেয়াদব ছেলে পেলেরা যেভাবে বলে, এটা অকল্পনীয়। আমরা এই দেশে কিন্তু এক বছরের বড় ভাই হলে তাকে ঈদের দিন সালাম করি। আমি কিন্তু উকালতি করি একদিনের যিনি সিনিয়র তাকে আমি স্যার ডাকি। সুপ্রিম কোর্টে আপনি একদিনের সিনিয়র তাকে স্যার ডাকতে হবে, এটাই কালচার আমাদের। কিন্তু এখানে চরম জাতীয় বেয়াদবি শুরু হচ্ছে। কিছু কইলে ভারতের দালাল, ফেসিবাদের দালাল। আরে আমি আপনাকে বলি, আমি চ্যালেঞ্জ করলাম, এমন কোন বাপের বেটা বাংলাদেশে আছে কিনা? ফজলুর রহমান এক বছর টোটাল 23-24 সন, 23 সনের 31 অক্টোবর থেকে 24 সনের আগস্ট সেপ্টেম্বর এখন পর্যন্ত যে কথা বলছে, এমন বাপের বেটা বাংলাদেশে কেউ আছে কিনা? আসুক ফজলুর রহমানের সামনে। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, গুলি খাওয়ার ঝুঁকি নিয়ে, আমার সন্তানকে এতিম করার ঝুঁকি নিয়ে, আমার স্ত্রীকে বিধবা করার ঝুঁকি নিয়ে আমি যে কথা বলছি, বাংলাদেশে কেউ বলছে কিনা? আমি চ্যালেঞ্জ করলাম। এখন আমাকে বলবে আমি ফেসিবাদের দালাল, আমি ভারতের দালাল। আমি মোদী সরকারের বিরুদ্ধে যে কথা বলছি, ভারতের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই কথা কেউ বাংলাদেশে বলছি কিনা? এখন আমি যদি বলি যে আমার নির্বাচন দাও তাড়াতাড়ি, তাই করবো ফজলুর রহমান ভারতের দালাল, সে ফেসিবাদের দালাল বলবে। কি করব বলেন? আমি এখনো চ্যালেঞ্জ করছি, আমার জীবনে, আমার 60 বছরের রাজনীতিতে একটা ত্রুটি, শুধু একটা দল পরিবর্তন করা ছাড়া, যেটা ভারতবর্ষের সমস্ত নেতারা করছে, গান্ধীর থেকে দরিয়া একদম শেষ শেখ মুজিবুর রহমান পর্যন্ত সবাই দল পরিবর্তন, একটা দল পরিবর্তন, এর বাইরে আমার জীবনে কোনো ত্রুটি পাই কেনা। কিন্তু যেভাবে কয়েকদিন যাবত আমাকে গালাগালি করা হচ্ছে ইউটিউবে, অকল্পনীয়। এবং সেই ছেলেগুলার দাড়ি দেখলে আমি চিনি ছেলেগুলা কারা, তাদের মাথার চুল দেখলে আমি চিনি এরা কারা, তারা তাদের মুখের বক্তব্য দেখলেই, ভাষা দেখলেই বুঝি এরা কারা। এরা নাকি আবার ধর্মের ধর্মপ্রাণ রাজনীতি করে, কিন্তু এত বেয়াদবি ভাবে কথাবার্তা বলে, যেটা অকল্পনীয়। আমাকে একজন মৌলবী ওয়াজ করেন, উনি, আমি তো ওনাকে অসম্মান, আমি চিনিও না তাকে। কালকে হঠাৎ দেখলাম আমাকে বলতেছে কিশোরগঞ্জের ফজু পাগলা। আপনি বুঝেন যেন কথাটা, ওর বাপের চেয়ে বয়সে আমি বড়, আমি কিশোরগঞ্জের ফজু পাগলা। এই যে বেয়াদবি শুরু হচ্ছে, এটা শেষ কোথায়?